হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম দেবব্রত। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল জিওগ্রাফি এডুকেশন পেজ। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা ইতিহাস কি আছে, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার শীর্ষস্থানে কোন ব্যাংক রয়েছে, আরবিআই এর রুলস অ্যান্ড রেগুলেশন, আরবিআই এর কার্যাবলী, ডিভাইস অফ মনিটারি পলিসির যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর কি কাজ, এবং ন্যাশনালাইজেশন কি, কোন কোন ব্যাংকগুলি ন্যাশনালাইজড পূর্বে হয়েছিল, ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন কি, এই সমস্ত বিষয় নিয়ে মোট 4টে ক্লাস নেওয়া হবে। পার্ট 1 থেকে পার্ট 4 ক্লাসের মধ্যে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। তো আজ প্রথম ক্লাসে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা এবং আরবিআই এর রুলস রেগুলেশন সম্পর্কে এবং আরবিআই এর কার্যাবলী সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে। আমরা ব্যাংকের কার্যাবলী সম্পর্কে সহজ ভাষায় যেটা জানি সেটা হচ্ছে, ব্যাংক সাধারণত মানুষদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। অর্থাৎ কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রাখলে যে ইন্টারেস্ট বা সুদ ব্যক্তিটিকে দিতে হয় তার থেকে বেশি সুদে শিল্পক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানে কোম্পানিগুলিকে ব্যাংক ধার হিসাবে দেয়। এর ফলে কোম্পানির কাছ থেকে ব্যাংক যে সুদ পেল তার থেকে কম সুদ বা ইন্টারেস্ট ব্যক্তিদের দেওয়া হয়, এবং মাঝের বাকি সুদের টাকা বা লাভ হলো ব্যাংকের নিজস্ব রোজগার বা প্রফিট। এইভাবে ব্যাংকগুলি চলে। ঠিক এই পদ্ধতিতে প্রথম বিশ্বযুদ্ধ আসার আগে পর্যন্ত ব্যাংকগুলি ঠিকঠাকভাবে চলছিল। সাধারণ মানুষের জমা রাখা টাকা ব্যাংক সম্পূর্ণভাবে ধার দিয়ে দিচ্ছিল, নিজেদের কাছে কিছু রাখছিল না। যখন 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ব্রিটিশরা সেই যুদ্ধে জড়িয়ে পড়ে। সে সময় মানুষ দেখলো কি তাদের টাকা ব্যাংক থেকে তুলে নিতে হবে, কারণ ব্রিটিশরা যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে যদি ব্রিটিশরা যুদ্ধে পরাজিত হয় তাহলে তারা আর টাকা ফেরত পাবে না। কিন্তু এই সময়ে ব্যাংকগুলিতে রিজার্ভ টাকা না থাকার কারণে ব্যাংকগুলি আর সকল মানুষদেরকে টাকা ফেরত দিতে পারছে না। এর ফলে ব্যাংকগুলি তখন ধীরে ধীরে উঠে যেতে শুরু করলো। এই সময় ইম্পেরিয়াল ব্যাংক সহ সামান্য কিছু ব্যাংক টিকে ছিল। 1929 থেকে 1934 সালে দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল। 1929 সালে শুরু হওয়া মন্দাতে একই রকমভাবে ধাক্কা খেল ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা। এরপর 1934 সালে এই চিন্তাভাবনা থেকে উঠে এলো একটা আইন বা অ্যাক্ট, যার নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। এরপর থেকে মানুষজন যে টাকা ব্যাংকে জমা দিচ্ছে তার সমস্তটুকুই ধার না দিয়ে কিছু পরিমাণ টাকা রিজার্ভ ব্যাংকে রিজার্ভ করে রাখে, এবং ব্যাংকগুলিও নিজেদের কাছে কিছুটা টাকা রিজার্ভ করে রাখে। এর ফলে ব্যাংকগুলি পাবলিকদের টাকা সুন্দরভাবে জমা রাখতে এবং ফেরত দিতে পারছে। ভারতের ব্যাংকিং ব্যবস্থার শীর্ষস্থানে রয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। আরবিআই অ্যাক্ট চালু হয়েছিল 1934 সালে। এই অ্যাক্টের মাধ্যমে আরবিআই এস্টাবলিশ হয় 1 এপ্রিল 1935 এই অ্যাক্টটি পাস হয়েছিল একটি নির্দিষ্ট কমিশনের রেকমেন্ডেশনের বেসিসে। সেই কমিশনটি হলো জন হিল্টন ইয়ং কমিশন এর রেকমেন্ডেশনে। আরবিআই যখন এস্টাবলিশড হয় তখন আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কলকাতা, কিন্তু 1937-এ সেই হেডকোয়ার্টারটি শিফট হয়ে যায় মুম্বাইয়ে। অর্থাৎ বর্তমানে হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মুম্বাইয়ে। আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল 1 জানুয়ারি 1949। 1949 সালে 1 জানুয়ারি আরবিআই ন্যাশনালাইজ হয়। অর্থাৎ 1949 সালের আগে পর্যন্ত আরবিআই প্রাইভেট স্টে হোল্ডারদের হাতে ছিল বা প্রাইভেট ওনারশিপে ছিল। 1949-এর পর পাবলিক হয়ে যায় আরবিআই ব্যাংক। 1935-এ আরবিআই যখন এস্টাবলিশ হয় তখন ফার্স্ট গভর্নর ছিল একজন ব্রিটিশ, স্যার অসবর্ন স্মিথ, এবং আরবিআই ন্যাশনালাইজ হয়ে যাওয়ার পর আরবিআই এর প্রথম ইন্ডিয়ান গভর্নর হয় স্যার সিডি দেশমুখ, এবং আরবিআই এর প্রেজেন্ট গভর্নর শক্তিকান্ত দাস 2018 সালের 12 ডিসেম্বর তিনি জয়েন করেন। আরবিআই এর এমব্লেম বা প্রতীক হচ্ছে, আরবিআই যখন ইনিশিয়ালি এস্টাবলিশ হয় তখন আরবিআই এর এমব্লেম ছিল লায়ন উইথ প্লাম ট্রি, এবং এটা পরবর্তীকালে পাল্টে যায়। প্রেজেন্ট এমব্লেম হলো টাইগার উইথ প্লাম ট্রি। আরবিআই এর পরিচালনায় রয়েছেন কেন্দ্রীয় ডিরেক্টর বোর্ড। এই বোর্ড গঠিত হয় 20 জন সদস্য নিয়ে।
যার মধ্যে রয়েছেন একজন গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর এবং একজন সরকারি প্রতিনিধি, যাকে ভারত সরকার নিয়োগ করেন। এর পাশাপাশি 4 জন ডিরেক্টরকে নির্ধারণ করেন ভারতের কেন্দ্রীয় সরকার। এই 4 জন স্থানীয় বোর্ডকে প্রতিনিধিত্ব করেন। কেন্দ্রীয় বোর্ড ছাড়াও আরও 4টি স্থানীয় বোর্ড আছে আরবিআইতে। আরবিআই এর 4টি প্রধান অফিস বা হেড অফিস রয়েছে মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং নতুন দিল্লিতে। কেন্দ্রীয় সরকার প্রতি 4 বছরের জন্য 5 জন সদস্য নির্ধারিত করেন স্থানীয় বোর্ডের জন্য। ভারতের প্রধান 4টি শহরে আরবিআই থাকলেও এদের মধ্যে প্রধান হলো মুম্বাইয়ের হেড অফিস। এরপর জানবো রিজার্ভ ব্যাংকের কাজ, ফাংশন অফ আরবিআই। আরবিআইয়ের 6টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো প্রথমেই আমরা জানবো নোট প্রকাশ করা বা ইস্যু অফ নোট। আরবিআই শুধুমাত্র 1 টাকার কয়েন বা নোট ইস্যু করে না, বাকি সমস্ত কয়েন বা নোটগুলিতে সিগনেচার থাকে আরবিআইয়ের গভর্নরের। আর শুধুমাত্র 1 টাকার কয়েন বা নোটে সিগনেচার থাকে ইন্ডিয়ান ফিনান্স সেক্রেটারির। বর্তমানে এই পদে আছেন অতনু চক্রবর্তী। এই 1 টাকার নোট অর্থমন্ত্রক প্রকাশ করলেও এটি বাজারে সংবহন করে আরবিআই। আরবিআই নোট প্রকাশের ক্ষেত্রে একটা পার্টিকুলার সিস্টেম মেনশন করে কারেন্সি ইস্যু করে থাকে। বর্তমানে সেই সিস্টেমটা হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম। কিন্তু আরবিআই 1957 সালের আগে পর্যন্ত প্রপোর্শন রিজার্ভ সিস্টেমটা মেনশন করে কারেন্সি ইস্যু করত। 1957 সাল থেকে এই সিস্টেমটা চেঞ্জ হয়, তখন আরবিআই অ্যাডপ্ট করে মিনিমাম রিজার্ভ সিস্টেম। মিনিমাম রিজার্ভ সিস্টেমের আওতায় পড়ছে আরবিআইকে 200 কোটি টাকার মিনিমাম রিজার্ভ নিজের কাছে রাখতেই হবে এবং সেই মিনিমাম রিজার্ভ সিস্টেমের বেসিসে কারেন্সি ইস্যু করতে পারবে। এই 200 কোটি টাকার মধ্যে আরবিআইকে 115 কোটি টাকা রাখতে হবে গোল্ডে, আর বাকি 85 কোটি টাকা রাখতে হবে ফরেন রিজার্ভে। 2 নম্বর কাজ হচ্ছে ব্যাংকার্স ব্যাংক। আরবিআই গভর্নমেন্টেরও ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকেরও ব্যাংক। আরবিআইয়ের সাথে আমাদের পাবলিকদের কোনো ডাইরেক্ট ইন্টারাকশন হয় না, আমাদের ডাইরেক্ট ইন্টারাকশন হয় কমার্শিয়াল ব্যাংকের সাথে। কিন্তু কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্ট ইন্টারাকশন হয় আরবিআইয়ের সাথে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকগুলি যে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরবিআই সেই কাজ করে। সাধারণ মানুষ টাকা জমা বা তোলা বা ধার নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যায়, আবার বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা জমা রাখতে চাইলে বা ধার নিতে চাইলে আরবিআইয়ের কাছে যায়। 3 নম্বর কাজ হচ্ছে সরকারের ব্যাংক বা ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। আরবিআই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাংক হিসাবে কাজ করে এবং বিভিন্ন আর্থিক ব্যাপারে পরামর্শ দেন। অর্থাৎ আমাদের গভর্নমেন্টের কোনো ধার লাগলে আরবিআই থেকে নেবে এবং গভর্নমেন্টের কখনো সারপ্লাস ফান্ড হয়ে গেলে, মানে গভর্নমেন্টের কাছে টাকা অনেক বেশি আসলে তা ডিপোজিট করে কোথায়? আরবিআইতে। আরও সহজভাবে বলা যায়, ব্যাংক বলতে সাধারণ ভাষায় আমরা যেখানে টাকা রাখতে পারি এবং প্রয়োজনে টাকা তুলতে পারি, তেমনি গভর্নমেন্টের কাছেও আরবিআই ঠিক এরকম। যখন গভর্নমেন্টের টাকা বেশি হয়ে যায় তখন সে আরবিআইতে রাখে এবং টাকা শেষ হয়ে গেলে ধার নেয় বা লোন নেয় আরবিআই থেকে। 4 নম্বর কাজ হচ্ছে বিদেশি মুদ্রার রক্ষক, কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। বিদেশি মুদ্রার বিনিময় হার ঠিক রাখার জন্য রিজার্ভ ব্যাংক বিদেশি মুদ্রা কেনাবেচা করে। যেমন ধরো আমাদের দেশে যখন বিদেশ বা ফরেন থেকে কোনো টাকা পাই ধার হিসাবে বা পারিশ্রমিক হিসাবে বা এফডিআই আসলে বা এফআইআই আসলে, অর্থাৎ যত ফরেন রিজার্ভ আমাদের দেশে আছে সে সব সম্পূর্ণভাবে গচ্ছিত থাকে কোথায়? আরবিআইতে। এজন্য বলা হয় আরবিআই হচ্ছে বিদেশি মুদ্রার রক্ষক। আরবিআইকে একটা মিনিমাম ফরেন রিজার্ভ মেনশন করতে হয় ইন অর্ডার টু ইস্যু কারেন্সি, যেটা হলো 85 কোটি টাকা। যেটা আগেই জেনেছি 200 কোটি টাকার মধ্যে 115 কোটি টাকা গোল্ডে আর 85 কোটি টাকা ফরেন রিজার্ভে। সেই 85 কোটি টাকা হচ্ছে এটা ফরেন রিজার্ভে রাখতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে ঋণের নিয়ন্ত্রক বা কন্ট্রোলার অফ ক্রেডিট। আমাদের মার্কেটে মানি ফ্লোটা নিয়ন্ত্রণ করে
আরবিআই। যদিও রিজার্ভ ব্যাংকের সঙ্গে পাবলিকের ডাইরেক্ট ইন্টারাকশন হয় না, মার্কেট বলতে বুঝি পাবলিকরা এবং কমার্শিয়াল ব্যাংক। যখন প্রতিটা মানুষের হাতে টাকা বেশি আছে এবং ব্যাংকেও টাকা বেড়ে গেছে, এর মানে বাজারে টাকা বেড়ে গেছে। এই পার্টিকুলার সিচুয়েশনটাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এই সময় ইকোনমি ডিস্টাবলিশ হয়ে যাওয়ার খুব চান্স থাকে, কারণ টাকার ভ্যালু পড়তে থাকে, এই সময় জিনিসপত্রের দামও বাড়তে থাকে। এই সময় পুরো মানি ফ্লোটা বা ক্রেডিট কন্ট্রোলটা করে আরবিআই। আরবিআই এর বিভিন্ন টুলস আছে মানিটারি পলিসির, সেই টুলসগুলোর যে ইন্টারেস্ট রেটগুলো আছে সেগুলো বাড়িয়ে দেয়। আবার যখন ডিফ্লেশন হয়, মানে বাজারে টাকার ফ্লো যখন কমে যায়, ব্যাংকেও মানি ফ্লো কমে যায়, তখন এই ইন্টারেস্ট রেটগুলোকে আবার কি করে না, কমিয়ে দেয়। এই ইন্টারেস্ট রেটগুলো বাড়ানো কমানোর মাধ্যমে মার্কেটের মানি ফ্লোটাকে কন্ট্রোল করে আরবিআই। 6 নম্বর কাজ হচ্ছে সরকারের প্রতিনিধি বা এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আমাদের দেশের সাথে অন্য দেশের যে সমস্ত ইকোনমিক ট্রানজ্যাকশন হয়, সেই ট্রানজ্যাকশনগুলো মিডিয়েটেড হয় আরবিআই দ্বারা। সেই কারণে আমাদের গভর্নমেন্টের সাথে অন্য গভর্নমেন্টের ট্রানজ্যাকশনের একটা এজেন্ট কাজ করে আরবিআই। এছাড়াও কৃষি ঋণ ব্যবস্থা, আর্থিক পরিসংখ্যান প্রকাশ, সরকারি সিকিউরিটি কেনাবেচা ইত্যাদি হলো আরবিআইয়ের অন্যতম কাজ। এরপর আমরা ফিনান্সিয়াল ইয়ার জানবো। সাধারণ ব্যাংকগুলির ফিনান্সিয়াল ইয়ার হলো 1 এপ্রিল টু 31 মার্চ এবং আরবিআই এর ফিনান্সিয়াল ইয়ার হলো 1 জুলাই টু 30 জুন। আমরা দীর্ঘদিন ধরে এই নোটগুলো ব্যবহার করার ফলে কি হয় না, নোটগুলো নষ্ট হয়ে যায়। আরবিআই সেক্ষেত্রে প্রথমে কি করতো না, পুরনো খারাপ নোটগুলোকে পুড়িয়ে ফেলতো, কিন্তু তার ধোঁয়াতে পরিবেশের ক্ষতি হতো। একে ঠেকাতে আরবিআই 9 কোটি টাকা দিয়ে একটি যন্ত্র বসিয়ে তা দিয়ে ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া নোটকে অন্য কাজে ব্যবহার করতে শুরু করে। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য। এরপর জানবো ভারতের ছাপাখানা সমূহ, প্রিন্টিং অফ সিকিউরিটিস অ্যান্ড মিনিটিং ইন ইন্ডিয়া। বর্তমানে ভারতে 4টি টাকশাল অর্থাৎ মুদ্রা উৎপাদনের জায়গা আছে, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। ভারতের বর্তমানে 7টি মুদ্রণালয় হলো, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, নাসিক। এখানে পোস্টাল ও নন পোস্টাল স্ট্যাম্প, পোস্টাল জিনিসপত্র, জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প, চেক, বন্ড, এনএসসি, কিষাণ বিকাশ পত্র ও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন আর্থিক সংস্থার সিকিউরিটিস এখানে ছাপা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, হায়দ্রাবাদ। 1982 সালে এটি স্থাপন হয়েছিল মূলত দক্ষিণের রাজ্যগুলির পোস্টাল দ্রব্য সরবরাহের জন্য। এছাড়া এখানে কেন্দ্রের আবগারি ডিউটি স্ট্যাম্পও ছাপায়। তৃতীয় নম্বর কারেন্সি নোট প্রেস, নাসিক। 1991 সাল থেকে এই ছাপাখানা রয়েছে এখানে। এখানে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা ও 100 টাকা ছাপা হয়। শুরুতে 50 টাকা ও 100 টাকার নোট ছাপানো হতো। চতুর্থ নম্বর হচ্ছে ব্যাংক নোট প্রেস, দিবাস। এখানে 20, 50, 100, 500 টাকার নোট ছাপা হয়। 5 নম্বর হচ্ছে মডার্নাইজড কারেন্সি নোট প্রেস, শালবনী, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে শালবনী এবং কর্ণাটকের মহীশূরে এই দুটি অত্যাধুনিক ছাপাখানা স্থাপন করা হয়েছে। 6 নম্বর হচ্ছে হাসাঙ্গাবাদ সিকিউরিটি পেপার মিল। 1967 থেকে 68 সালে স্থাপিত হয়েছে হাসাঙ্গাবাদ সিকিউরিটিস ও নোটের কাগজ তৈরি। 7 নম্বরে আছে ব্যাংক নোট পেপার মিল, মাইশোর। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হবে। যদি আজকের ভিডিওটা সকলের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।